মুক্তি 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 চাই, সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে আমরা অত্যন্ত ভারাক্রান্ত হয়ে এই বাইতুল মুকাররমের উত্তর গেটে জাতীয় প্রেক্ষাপটে বৈষম্যহীন মুক্তি আন্দোলনের পক্ষ থেকে বেরোতে বাধ্য হয়েছি। উপস্থিতি, আমরা জানি গত 24 জুলাই আগস্ট আন্দোলনে মৌলানা আতাউর রহমান বিক্রম ভাই একজন অন্যতম জুলাই যোদ্ধা ছিলেন। শুধু তাই নয়, ভারতীয় আধিপত্য অন্যতম একজন সৈনিক ছিলেন মৌলানা আতাউর রহমান বিক্রম ভাই। একই সাথে বলতে হচ্ছে, সেখানে মানুষ সেখানে আতাউর রহমান বিক্রম করে সাহেব ছেড়ে দিতেন। অত্যন্ত দুঃখজনক হল সরকার সর্বভারতীয় হত্যাকারীদেরকে গ্রেফতার না করে এদেশের নাগরিকদের জন্য মানবাধিকার করবেন মৌলানা আতাউর রহমান বিক্রম ভাইকে 1974 সালের বিশেষ আইনে থেকে 90 দিনের ডিটেনশন আইনে আটক করে রেখেছে। সরকার তাকে কোনো অপরাধের কারণে বাংলাদেশে গ্রেফতার করে, তার বিরুদ্ধে কোনো গ্রেফতারি পরোয়ানা জারি ছিল না। শোনো শোনো, আমার তো বিশেষ আইনে মৌলানা আতাউর রহমান বিক্রম সাহেবকে গ্রেফতার করেছে। আমরা মৌলানা আতাউর রহমান বিক্রম সাহেবের গ্রেফতারের তীব্র এবং প্রতিবাদ জানাচ্ছি। এদের সাথে আজকে প্রায় 1 মাসের উপরে হয়েছে, কেন মৌলানা আতাউর রহমান বিক্রম ভাইকে মুক্তি দেওয়া হবে না? সংগ্রামী ছাত্র বন্ধুগণ, আমরা স্পষ্ট করে বলতে চাই, শ্রমিককে যদি জুলাই যুদ্ধ হওয়ার কারণে মুক্তি দেওয়া যায়, হবিগঞ্জের মাহাদিকে যদি জুলাই যুদ্ধ হওয়ার কারণে মুক্তি দেওয়া যায়, তবে জুলাই যুদ্ধ আতাউর রহমান বিক্রম ভাইকে কেন গ্রেফতার করে রাখা হলো? আমরা বলতে চাই, রাষ্ট্রের মধ্যে এখনো বৈষম্য রয়ে গেছে। রাষ্ট্র এক শ্রেণীর নাগরিকদেরকে জুলাই যুদ্ধ হওয়ার কারণে মুক্তি দিয়েছে, আর আমাদেরকে জুলাই যুদ্ধ হওয়ার পর গ্রেফতার করে রেখেছে। এইরকম বৈষম্য হতে পারে না। 24 পরবর্তী রাষ্ট্রের মধ্যে এমন বৈষম্য হতে পারে না। আমরা বলবো, এই বৈষম্য শুধু বৈষম্য নয়, এই বৈষম্যের সাথে রয়েছে এই রাষ্ট্র কর্তৃক এদেশের মুসলমানদের সাথে, এদেশের ওলামায়ে কেরামের সাথে ইসলাম বিদ্বেষ। এটা শুধু বৈষম্যের কারণে বন্ধ করেছে বর্তমান এই রাষ্ট্রের রাষ্ট্রীয় কাঠামো চরমভাবে ইসলামের প্রতি বিদ্বেষ ধারণ করে। আমরা বলতে চাই, এই 24 আন্দোলনকে ওলামায়ে কেরামের রক্ত ধরে নাই। আমরা বলতে চাই, এই 24 আন্দোলন কি মাদ্রাসা ছাত্র আহত হয় নাই, যেখানে আমাদের রক্তে রঞ্জিত হয়েছে রাজপথ, যেখানে আমাদের ভাইয়েরা শাহাদত বরণ করেছে, যেখানে আমাদের ভাইয়েরা বন্ধুত্ব বরণ করেছে, যেখানে আমাদের ভাইয়েরা কারাবরণ করেছে, যে কারাবরণ, যে বন্ধুত্ব বরণ আর যে শাহাদতের বিনিময়ে এই স্বাধীন রাষ্ট্র গঠিত হয়েছে, সেখানে কেন ইসলামের প্রতি বিদ্বেষ থাকবে? আমরা আরো বলতে চাই, অত্যন্ত দুঃখের সাথে বলছে, আমাদের এই দেশের অন্যতম একজন আলেম মৌলানা আইনুল হক কাসিমি, এই আইনুল হক কাসিমি সাহেবের লেখা বই আন্তর্জাতিক বইমেলা মিশরে এখনো ব্যাপকভাবে সেল হচ্ছে, এবং ওই বই সেই মিশরের বইমেলাতে ব্যাপক সুনাম অর্জন করেছে। এমন একজন আলেমে দিন, এমন একজন লেখক, এমন একজন গবেষক আলেমকে শুধুমাত্র প্রতারণার বিরুদ্ধে ফেসবুক স্ট্যাটাস দেওয়ার কারণে থেকে গ্রেফতার করে রাষ্ট্র আবারও চরমভাবে ইসলাম বিদ্বেষের প্রমাণ দিয়েছে। আমরা মুক্তি চাই, যে যেখানে গ্রেফতার করে রাখা হয়েছে, সেখানে আমরা বলবো, এই প্রথম বিগত 17 বছর যাবৎ এই দেশের মানুষকে গুম খুনের সাথে মানুষকে জড়িত করার কারণে যেখানে কর্তৃপক্ষ
তাকে গ্রেফতারের কথা ছিল, সেখানে দেশপ্রেমে ওলামায়ে কেরামকে গ্রেফতার আমরা কোনোভাবে মেনে নিতে পারি না। আমরা অত্যন্ত দুঃখের সাথে আরেকটি কথা বলতে চাই, সিলেটের অন্যতম একজন মুহাদ্দিস মাওলানা আব্দুল্লাহ আল মাইমুন, যাকে বিভিন্ন ভাবে রাষ্ট্র কর্তৃক সাজা দেওয়া হয়েছে, তারপরে তিনি দীর্ঘ সময় জেল খেটেছেন, তারপর আদালত কর্তৃক তাকে জামিন দেওয়া হয়েছিল। আমরা বলবো, আদালত যে ব্যক্তিকে জামিন দিয়েছে তাকে জামিনের পরবর্তী সময়ে আবার কারাগারের গেট থেকে কেন গ্রেফতার করে আবার কেন গুম করা হলো? বাংলাদেশকে নতুন করে গুম খুনের খেলা চলতে পারে? বাংলাদেশে নতুন করে গুমের নাটক চলবে? বাংলাদেশে নতুন করে গ্রেফতার নাটক চলবে? আব্দুল্লাহ আল মাইমুনকে আবার সরকার কর্তৃক, প্রশাসন কর্তৃক, আদালত কর্তৃক জামিন দেওয়ার পরে প্রশাসন কর্তৃক কেন থেকে এখনো পর্যন্ত বন্ধ রাখা হয়েছে? আমরা বলতে চাই, শেখ হাসিনা স্বৈরাচার ছিল, সে স্বৈরাচার এদেশের ওলামায়ে কেরামকে নবমানুষ বানানোর চেষ্টা করেছিল, এদেশের ইসলামপন্থীদেরকে জঙ্গি নেগেটিভ সাজিয়ে সারা পৃথিবীতে বাংলাদেশের ভাবমূর্তিকে নষ্ট করেছিল। সেই ধারাবাহিকতায় যে সকল ওলামায়ে কেরামকে বন্দী করা হয়েছে, এর মতো অন্যতম একজন আলেম হলেন মাওলানা আমিনুল ইসলাম। সেই বয়োবৃদ্ধ আলেমকে স্বৈরাচার হাসিনা যেখানে গ্রেফতার করে রেখেছিল, এই 24 পরবর্তী সময়ে ইন্তিরিম সরকার কেন তাকে এখনো পর্যন্ত জামিন দিল না? আমরা জানতে চাই। মাওলানা সাহেব ফরিদ সাহেবকে এখনো পর্যন্ত কেন জামিন দেওয়া হলো না? যে মামলায় তারেক রহমানকে খালাস দেওয়া হয়, সে মামলায় এখনো পর্যন্ত ওলামায়ে কেরামকে কেন জেলের মধ্যে বন্দী করে রাখা হয়? আমরা আদালত কর্তৃক এমন বৈষম্য মানি না। আদালত দেশের নাগরিকদের সাথে ন্যায় বিচার করতে হবে। আদালত দেশের নাগরিকদের সাথে দ্বৈত আচরণ করতে পারে না। আদালত দেশের নাগরিকদের সাথে ভিন্ন আচরণ করতে পারে না। আমরা আদালতের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা দেশের বিচার ব্যবস্থার দৃষ্টি আকর্ষণ করছি। আমরা বলবো, বিচার ব্যবস্থা স্বাধীন হতে হবে। আমরা বলবো, বিচার ব্যবস্থা কর্তৃক সকল নাগরিককে সমানভাবে সমান চোখে দেখতে হবে। কাউকে রাতারাতি জামিন দেওয়া হবে, কাউকে রাতারাতি খালাস দেওয়া হবে, আর কারোর জীবনকে বিপন্ন করে দেওয়া হবে, এটা এদেশের বৈষম্য বিরোধী জনতা মেনে নিতে পারে না। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা সর্বকথায় বলতে চাই, এদেশের অন্যতম জুলাই যোদ্ধা মাওলানা আব্দুর রহমান বিক্রমের মুক্তি চাই, মাওলানা কাসিমের মুক্তি চাই, মাওলানা আব্দুল্লাহ আল মামুনের সন্ধান চাই, মাওলানা আমিনুল ইসলামের মুক্তি চাই, মাওলানা শেখ ফরিদের মুক্তি চাই। আর কোন মাধ্যমকে যেন কারাগারে আবদ্ধ করে না রাখা হয়, সেজন্য সরকারকে অনতিবিলম্বে এই সকল ওলামায়ে কেরাম সহ সকল মাধ্যমকে মুক্ত করার জন্য, সকল মাধ্যমকে জামিন দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা জানেন, আজকে এই মজলুম ওলামায়ে কেরামের মুক্তির দাবিতে, মজলুম নাগরিকদের মুক্তির দাবিতে বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনকে এই বাইতুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ পালন করছে। উক্ত বিক্ষোভ সমাবেশে সভাপতির দায়িত্ব পালন করছেন বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের সংগ্রামী সভাপতি ও হেফাজতুল ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মীর ইদ্রিস নদভী হাফিজাহুল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুগণ, এই পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছেন ইন্তিফাদা বাংলাদেশের প্রেসিডেন্ট সদস্য ও বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের সম্মানিত উপদেষ্টা জনাব আবু তাসমিয়া আহমেদ রফিক হাফিজাহুল্লাহকে। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জনাব আবু তাসমিয়া আহমেদ রফিক। আলহামদুলিল্লাহ, والصلاة والسلام على رسول الله ومن تبعهم بإحسان إلى يوم الدين। আমি অনেক জোরে চিৎকার করে কোনো কথা বলবো না, কয়েকটা কথা আপনাদেরকে বুঝাইতে চাই। দেখেন, কোন দেশে জঙ্গি আছে, এই কথা বলার অর্থটা কি? এই কথা বলার অর্থটা কি দাঁড়ায় আপনারা একটু বুঝতে চেষ্টা করেন। ইউক্রেন বলে, রাশিয়া বলে ইউক্রেনের নাৎসি আছে, বুঝলেন? রাশিয়া দাবি করে ইউক্রেনে কি আছে? নাৎসি আছে। এই কথাটার অর্থ কি? এই কথাটার অর্থ হলো ইউক্রেনের উপরে রাশিয়া আক্রমণ করবে, এটা বৈধতা তারা খোঁজে। বুঝতে পেরেছেন?
কি আছে এই কথা যারা বলে, এই কথার উদ্দেশ্য হলো বাংলাদেশে ভারতীয় আগ্রাসন, আমেরিকান আগ্রাসনকে বৈধতা দেওয়া। যারা বাংলাদেশে জঙ্গিবাদ আছে এই কথার পক্ষে ন্যারেটিভ নির্মাণ করে, এরা ভারতের এবং আমেরিকান এজেন্ট। আপনারা স্পষ্ট করে বুঝে নেন, যদি বাংলাদেশে দুর্বল সময় প্রশাসনের তখন ছিল, 5ই আগস্টের পর ছিল না? কোন আইন শৃঙ্খলা বাহিনী ছিল? পুলিশ ছিল? কিচ্ছু ছিল এদেশে? ছিল না। যদি কোনো জঙ্গি এই দেশে আক্রমণ করার জন্য ভোট পেতে থাকতো, তাহলে ওই সময় সারা দেশ তারা জ্বালিয়ে দিত না? দিয়েছে জ্বালিয়ে? না। এটা কি প্রমাণ করে? এদেশে সংঘবদ্ধ কোন জঙ্গি সংগঠন এদেশে নেই। আমরা আজকাল দেখতে পাই কিছু এজেন্ট যারা একসময় জঙ্গিবাদের অভিযুক্ত ছিল, তারা গ্রেফতার হয়ে গোয়েন্দা সংস্থার হাতে এখন তারা ব্যবহৃত হচ্ছে এবং তারা বাংলাদেশের জঙ্গিবাদের ন্যারেটিভ প্রতিষ্ঠা করতেছে। আপনারা হাসিনার সময় দেখেছেন এই জাহাজবাড়ি হামলা এবং এইখানে সেইখানে যত হামলা হয়েছে, এই হামলাগুলো কারা করিয়েছিল? গোয়েন্দা সংস্থা করিয়েছিল। আপনারা দেখেন নাই? আপনারা 5ই আগস্টের পরে এই সমস্ত নাটকগুলোর বাস্তব চিত্র যখন উন্মোচিত হয়েছে, আমার দেশে যে রিপোর্ট গুলো হয়েছে আপনারা করেন নাই? তাহলে আমরা কি দেখেছি? এই দেশে সংস্কার সাজানো এবং এখনো এই দেশে যত জঙ্গি হামলা হচ্ছে, জঙ্গি হামলা হওয়ার যে ঘটনা আমরা একটু আগে কিছুদিন আগে দেখেছি, আমরা মনে করি, বিশ্বাস করি এগুলোর পিছনে আবার সেই জঙ্গিবাদী ন্যারেটিভ নির্মাণের জন্য গোয়েন্দা সংস্থাগুলো দায়ী। তাকে জামিন দিক। যদি আইন অনুযায়ী সে জামিন পায়, তাহলে গোয়েন্দা সংস্থার কোনো অধিকার নেই তাকে জেল গেট থেকে মুভ করার। আপনারা কি দেখেননি এই দেশে এই জুলাইয়ে নির্মম ভাবে প্রায় 2000 মানুষকে হত্যার সাথে জড়িত, প্রায় 30,000 মানুষের বন্ধুত্বের সাথে জড়িত যে আওয়ামী লীগ, তাদের জামিন কি সরকার দিচ্ছে না? যদি তাদেরকে জামিন দিয়ে তাদেরকে স্বাভাবিক জীবনে ফেরত আসার বরাদ তারা দেয়, তাহলে যদি কোনো ব্যক্তি কোনো ভুল ত্রুটি করে থাকে আর আদালত যদি মনে করে হ্যাঁ এই ব্যক্তিকে সুযোগ দেওয়া উচিত, তাহলে কোন গোয়েন্দা সংস্থার এই অধিকার নেই তাদেরকে জেল গেট থেকে তাদেরকে মুভ করা হবে। আমাদের কথা স্পষ্ট, আমরা কোনো অন্যায়ের পক্ষে দাঁড়াতে আসিনি, আমরা কোনো জুলুমের পক্ষে দাঁড়াতে আসিনি, আমরা ন্যায়ের পক্ষে দাঁড়াতে এসেছি। আপনারা আতাউর রহমান বিপ্লবপুরীকে আপনারা ভিলেন বানানোর চেষ্টা করেছেন। আতাউর রহমান বিপ্লবপুরী যতগুলো কাজ করেছে প্রত্যেকটা কি হচ্ছিল, প্রত্যেকটা আইনের ব্যত্যয় ঘটিয়ে যখন প্রশাসন অন্যায় করছিল, জুলুম করেছিল, তখন আতাউর রহমান বিপ্লবপুরী প্রতিবাদ করেছিল। জেলে যখন একজন মানুষের জামিনের কাগজ যায়, তখন তাদের দাবি হলো 24 ঘন্টার ভিতরে জেল থেকে তাকে কি করা, মুক্ত করা, বের করে দেওয়া। কিন্তু যখন দেখা যায় যে জামিনের কাগজ জেলে পৌঁছেছে, 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, 4 দিন যায়, 5 দিন যায়, তাকে জেল থেকে মুক্ত করা হয় না। এবং তখন তাদেরকে বলা হয় যে অমুক গোয়েন্দা সংস্থার ক্লিয়ারেন্স লাগবে, তমুক গোয়েন্দা সংস্থার ক্লিয়ারেন্স লাগবে। প্রশ্ন হলো, এই দেশে কি গোয়েন্দা সংস্থা আইন আদালতের উচ্চ ক্ষমতা রাখে? তাহলে আইন আদালত এই দেশ থেকে বাতিল করে দেওয়া হয়। যদি আইন আদালত সবার উপরে থাকে, তাহলে আইন আদালত থেকে জামিন দেওয়ার পরে কেন গোয়েন্দা সংস্থা ক্লিয়ারেন্স রাখবে? তাহলে কি এটা প্রমাণিত হয় না
যে গোয়েন্দা সংস্থা হলো আইন আদালতের উপরে। আমাদের কথা স্পষ্ট, আপনারা রাষ্ট্র পরিচালনা করছেন, রাষ্ট্রের একটা আইন আছে, এই আইনে রাষ্ট্রের প্রত্যেক নাগরিক সমান এবং প্রত্যেক নাগরিকের প্রতি ন্যায়ভাবে ইনসাফের সাথে সমানভাবে এই আইন প্রয়োগ করতে হবে। আপনারা কারো প্রতি বৈষম্য করতে পারবেন না। এই জুলাইয়ে 2000 মানুষ প্রাণ এই বৈষম্যের জন্য দেয় নাই। এই যে হাসিনা বৈষম্য করতো, হাসিনা অন্যায় করতো, হাসিনা খুব করতো, হাসিনা তুলে নিয়ে যেত জেলগেট থেকে, সেইটার প্রতিবাদে জুলাই হয়েছে। সুতরাং আবার সেই জুলাইকে ফিরে আনার চেষ্টা করবেন না। যদি আপনারা সেই জুলুম, সেই নির্যাতন, সেই গুম, সেই বুক খুন আবার ফেরত নিয়ে আসে, তাহলে এই বাংলাদেশের মানুষ রক্ত দেওয়া শিখেছে এবং তারা আবার রক্ত দিয়ে এই দেশকে আবারও মুক্ত করবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কারাবন্দী উলামাদের মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই। সংগ্রামের সাথী বন্ধুগণ, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন দেশবিরোধী কারাবন্দী আন্দোলনের কেন্দ্রীয় অর্থ সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন মাওলানা সাইফুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিছুদিন আগে বাংলাদেশ ক্রিকেটের দালালি আমরা দেখেছিলাম। তদুপরি তামিম ইকবাল, মিঠুন এবং মিরাজদের মতন স্পষ্ট ভারতের পক্ষে অবস্থানের শ্রেণীর জনতা দালাল বলছিল, তখন এলিট শ্রেণীরা বলছিল যে এরা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে, সুতরাং এদেরকে দালাল বলা যাবে না। এবার আপনাদেরকে বলি, শুনুন, মিশরের রাজধানী কায়রোতে আন্তর্জাতিক বই মেলা হচ্ছে। সেখানে বাংলাদেশের দুজন লেখকের আরবি লেখা বই দেশীয় সুনাম এবং খ্যাতি ছড়াচ্ছে। তার মধ্যে একজন অন্যতম হলেন আমাদের জাতীয় মসজিদের খতিব, এই বাইতুল মুকাররমের খতিব আল্লামা আব্দুল মালেক হাফিজাহুল্লাহর লেখা বই। দ্বিতীয় আরেকজন লেখকের বই এই দেশের খ্যাতি বিশ্বব্যাপী ছড়িয়ে দিচ্ছে, তার নাম আইনুল হক কাসিমি। দুর্ভাগ্যজনক হলেও সত্য, সেই আইনুল হক কাসিমি, যিনি নাকি দেশের হয়ে দেশকে বিদেশের মাটিতে রিপ্রেজেন্ট করে কথিত জাতীয়তাবাদী কুলাঙ্গাররা সে আইনুল হক কাসিমিকে গ্রেফতার করে রেখেছে। আমি আরো বলতে চাই, জুলাই সন্ত্রাসী সাদ্দামকে মুক্তি দিতে পারে আসিফ নজরুলের আদালত। তদুপরি আসিফ নজরুল্লাহ জুলাইয়ের পক্ষে অবস্থান নিয়ে আতাউর রহমান বিক্রমপুরীকে ডিটেনশন আইনে বন্দী করে রাখে। তাদের এই বিচার ব্যবস্থার প্রতি ধিক্কার জানাই। সুস্পষ্ট ভাবে আরো বলতে চাই, আজকের যে জুলাইয়ের সেলিব্রিটি, যারা জুলাইকে কেন্দ্র করে সেলিব্রিটি হয়ে গেছে, আসিফ মাহমুদ এবং নাহিদ ও হাসনাত সহ সার্জিস, সকলকে বলতে চাই, জুলাই বিক্রি করে তোমরা সেলিব্রিটি হয়েছ। জুলাইয়ের আন্দোলনে অংশগ্রহণকারী আতাউর রহমান বিক্রমপুরীদেরকে যখন জেলখানায় নিয়ে যাওয়া হয় তখন তোমরা চুপ করে থাকো। মনে রেখো, আতাউর রহমান বিক্রমপুরীদের মতন অবস্থা একদিন তোমাদেরও হবে। আজকে ইসলামপন্থী জুলাই যুদ্ধদের ব্যাপারে তোমাদের চুপচে থাকতে হবে। যেদিন একই অবস্থা তোমাদের হবে, সেদিন দেশের আমাদের তোমাদের ব্যাপারে চুপ করে থাকবে। সুতরাং নিজেদের সে করুন পরিণতির কথা ভেবে হলো তোমাদের জন্য আজকে খারাপ হয়ে যাবে। আতাউর রহমান বিক্রমপুরী এবং সাইদুর রহমান, আইনুল হক কাসিমি সহ এদেশের জনতা থেকে ইসলামপন্থী নিরীহ জনতাকে বিদেশি আইন এবং বিশেষ আইনে তথ্য ফেরানো এবং যে নির্যাতনের সাথে তাদেরকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে, তাদের মুক্তির সপক্ষে তোমরা অবস্থান নাও। তোমরা অবস্থান নিতে না পারো, তাহলে যে ডাক্তার হিসেবে তোমাদেরকে আগামী দিনে দেশের জনতা চিহ্নিত করবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুক্তি 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 চাই, মুক্তি 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 চাই। সংগ্রামী সাথী বন্ধুগণ, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন যিনি জুলাই আন্দোলনের পক্ষে অবস্থান নেওয়ার কারণে লেফটেন্যান্ট হওয়া সত্ত্বেও চাকরিচ্যুত হয়েছেন, বরখাস্ত হয়েছেন। জুলাই আন্দোলনে অবস্থান নেওয়ার কারণে বরখাস্ত লেফটেন্যান্ট ইন্তিসার। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন লেফটেন্যান্ট ইন্তিসার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বলেন, আমরা কোন দেশে আছি? আমরা কি পাকিস্তানে আছি? আমরা কি ইউএসএ তে আছি? আমরা ইউকে তে আছি? তাহলে অন্যান্য দেশের গোয়েন্দা বাহিনী এসে
আমাদের পরিণতি কেমনে চালায়? আমাদের ভাইদেরকে ভিতরে ঢুকানো হয়, তাদের নামে বিভিন্ন তদন্ত মামলা যা যা করা হয়, অন্যান্য ক্ষমতা বাহিনীর কথায় কেন হবে? এটা কি মেনে নেওয়া যাবে? আসিফ আবদুল মহিনের নামে কেস দেওয়া হয়েছিল আগে, হয়েছিল? কাদের কথায়? কোন ব্যাংকের কথায়? আইএসআইয়ের টাকায় কেন আসিফ ভাইদের নামে কেস করা হয়? ইউএস এমবাসি প্রেসারে কেন এজেন্সিয়ান হচ্ছে এখন তো শাস্তি দেওয়া হয় না? কেন ইউএস এমবাসি প্রেসারে আমাদের ফারাবি ভাইকে এত বিরক্ত করলো? আমরা কি 5ই আগস্টের পর এই দেশ দেখতে চেয়েছিলাম? আমরা কি রাস্তায় নেমেছিলাম এই কারণে? আমরা ইসলামের কথা নেমেছিলাম কিনা? আমরা কি ইসলামের কথায় নেমেছিলাম? আমাদের ইনসাফের জন্য নেমেছিলাম? আজকে যখন সেনাবাহিনী, নৌবাহিনী, বিভিন্ন বাহিনী আইএসপিআর এসে কয় যে ভাই আমরা ইনসাফ চাই, তো ভাই ইনসাফের নামে বাটপারি করতেছেন। বিক্রমপুরী ভাইকে তুলে নিয়ে গেলেন কোন কোন নিয়মে? এখন আমরা চিন্তা করছি আমরা যদি বিক্রমপুরী সাহেবকে তুলে নিয়ে যান, তাহলে কালকে আমাদের সকলকে তুলে নেওয়ার কথা কে দিচ্ছে? তাই দেখে আমরা বাংলাদেশ পন্থী বয়ান চাই। আমরা এই যে বর্তমানে যতগুলো আগামীর জন্য যতগুলো রাজনৈতিক দল আছে, সবাই আপনার কাছে যখন ভোট নিতে আসে তখন কি করে? মাথার মধ্যে টুপি করে, একটা চাদর জড়ায় ফেলায়। একজন গেলে মদিনা রাষ্ট্র গঠন করবে, আরেকজন গেলে ডেমোক্রেসি দিয়ে ইসলাম শাসন করবে, ইসলামিক রাজনীতি তৈরি করবে বলে ডেমোক্রেসি দিয়ে। এত কথার সময় যখন আপনাদের রাজনৈতিক কারণে আমাদেরকে ব্যবহার করা লাগে, তখন তো ঠিকই ভাই এই টুপি দাড়ি ইসলামের নাম টানেন, কিন্তু যখন আমাদের ভাই জেলের মধ্যে বসে আছে এই যে বিক্রমপুরী ভাই এবং অন্যরা, তখন কাউরে বাঁচিতে আসেন না ভাই। তখন আপনার ওই এত ভোট, এত চাওয়া, এত ইসলামের কথা, মদিনার ইসলাম, ডেমোক্রেটিক ইসলাম, এত কিছু এখন কই ভাই? আমাদের সময় কাজ করে না, কিন্তু মাঠে নেমে কথা বলার সময় 101। এই যে 5ই আগস্টের পর যতগুলো, এই যে আমাদের ভাই বললো, সাইফুল ভাই বললো, এতগুলো হিরো হিরো 5ই আগস্ট, কোথায় ভাই তোমরা? কোথায় ছিল যখন সারাদিন রাখতে ছিল? একটা মতো কথা বলতে পারছিল? কোথায় তোমরা যখন এখন বিক্রমপুরী ভাইকে আমরা পাচ্ছি না? কোথায় আছে তোমরা? কিন্তু সব জায়গায় যে শুধু রাজনীতি করে গেলে হবে না, এই বাংলার মানুষের আকাঙ্ক্ষা বুঝতে হবে, বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা বুঝতে হবে, এবং আমাদের ভবিষ্যতের আকাঙ্ক্ষা ইসলাম, আমাদের ভবিষ্যতের বাংলাদেশ, আমাদের ভবিষ্যতের বাংলাদেশ, আমাদের ভবিষ্যতের বাংলাদেশ। এদিকে শেষ করতে চাই, আমরা আতাউর রহমান বিক্রমপুরী ভাইকে দেখতে চাই ছাড়া আমাদের সাথে পাশে নিয়ে নেক্সটবার কথা বলতে চাই, এবং আতাউর রহমান ভাইয়ের মতো বাকি যতজনকে ঢুকানো হয়েছে তাদেরকে বের করতে চাই, এবং কোন ধরনের ইউএস এমবাসি, পাকিস্তানি এমবাসি, কোন এমবাসি, কোন আইএসআই, কোন গোয়েন্দা, এদের কোন হস্তক্ষেপ আমরা নিতে পারি না। শেষ কথাই বলবো, হাজি ভাইয়েরও বিচার এখনো হয় নাই। ইনসাফ ইনসাফ বলে চিৎকার করে লাভ নাই, আমরা ইনসাফ দেখতে চাই, আপনাদের মুখে শুনতে চাই না। ইনশাআল্লাহ আমরা আছি, আমরা থাকবো, আমাদের গলা আর কমাইতে পারবেন না, থামাইতে পারবেন না। কয়টারে মারবেন, কয়টারে তুলবেন, দেখে তুলতে থাকে। বিক্রমপুরী ডাইলে তুইলা ভাবছেন চুপে যাবো, তখন থেকে আমরা আলোচনা নামাজ স্টার্ট করছি, এবং ইনশাআল্লাহ ভবিষ্যতে আমরা নামবো, বলবো, এবং এই বাংলার মাটি এবং ইসলাম এবং আমাদের উম্মার জন্য যে কোনো সময়
যে কোনো মুহূর্তে রক্ত দিতে সবাই তারা থাকবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের সাথী বন্ধুগণ, এই পর্যায়ে বক্তব্য নিয়েছেন আমাদের সকলের প্রিয় মাধ্যম লেখক ও ব্লগার জনাব শাফিউর রহমান ফারাবী। জনাব শাফিউর রহমান ফারাবী। শেখ হাসিনার পতন হয়েছিল 2024 সালের 5ই আগস্ট, আর আমি কারাগার থেকে মুক্তি পেয়েছিলাম 2025 সালের 22 আগস্ট। পাক্কা 1 বছর 5 মাস সময় লেগেছে। ঠিক আছে, এই যে দীর্ঘ সময়টা কি কারণে লেগেছে? এই কারণটা এটাও লেগেছে যে এই পড়াশোনার সব জায়গায় ফেসিবাদ এখনো রন্ধে রন্ধে আছে। যে আমার এই দীর্ঘ যে 5ই আগস্টের পরে আমি দীর্ঘ 1 বছর কারাগারে ছিলাম, এই পুরো সময়টা আমি ছাত্রলীগ যুবলীগের বহু ছেলেপুলেকে জামিন মুক্তি পেতে দেখেছি। যারা গণহত্যার সাথে জড়িত ছিল, এই ঢাকা শহরে যারা গণহত্যা করেছে তাদের 4 থেকে 5টা মামলা দেওয়া হয়েছিল, কিন্তু 1 বছরের মধ্যে তারা সবাই জামিন বের হয়ে গেছিল। আমার জামিন হয় নাই। আমাদের 3বার জামিন চাওয়া হয়েছিল 5 আগস্টের পরে, 3বার হাইকোর্ট রিজেক্ট করেছে। জামিন পাওয়ার পরেও 6টা পর্যন্ত সংস্থা ক্লিয়ারেন্স লেগেছে জেল থেকে বের হতে। এগুলো পাওয়ার পরেও বলা হয়েছে যে আইজি প্রিজন তারা অভিযোগ করেছে প্রধান ব্রিগেডিয়ার জেনারেল সেনাবাহিনীর, ওনার ক্লিয়ারেন্স লাগবে, নাহলে আপনি জেল থেকে বেরোতে পারবেন না। আমরা যে এত কষ্ট করে জেলে আন্দোলন করেছি, বাংলাদেশকে স্বাধীন করেছি, কিন্তু এখনো আমরা যদি কেউ কারাগারে যারা আমরা এইসব মামলায় যাদেরকে দেওয়া হয় ডিসি মামলায়, কেউ যদি জামিন পায় এখনো পর্যন্ত সমস্ত ক্লিয়ারেন্স লাগে। আর যদি ক্লিয়ারেন্স না পায় তাহলে তার অবস্থা হয় সিলেটের আব্দুল্লাহ আল মাইমুন ভাইয়ের মতো। আব্দুল্লাহ মাইমুন ভাই 5 বছর জেল খেলেছেন এই ফেসিবাদের সময় থেকে। অনেক কষ্ট করে জামিন করা হয়েছে। জামিনটা কিন্তু ভাই হাইকোর্ট থেকে দেওয়া হয়েছে, উচ্চ আদালত। হাইকোর্টের উপর তার কোনো কোর্ট নেই। হাইকোর্ট থেকে যখন জামিন দেওয়া হয়েছে তাহলে তার কারণ আচরণ ক্ষমতা নাই। এরপর ওনাকে ক্লিয়ারেন্স একটা পরিবেশ হয়েছে, ওনাকে ক্লিয়ারেন্স দেয় নাই সিডিসি। এই জন্য ওনাকে আবার যেভাবে ধারায় আটক করা হয়েছে, উনি এখনো আবার কারাগারে আছেন এবং বলা হচ্ছে ওনাকে আবার ডিটেনশন দেওয়া হবে বিক্রমের কোচের মতো। আবার ডিটেনশন দিয়ে ওনাকে আবার কারাগারে রাখা হবে। ডিটেনশন জিনিসটা 70 দশকে প্রয়োগ করা হতো, বিশেষ করে পাকিস্তান বিরুদ্ধে এটা করা হয়, প্রয়োগ করা হতো এদেশের মানুষদের উপর। এখন পাকিস্তান যে ভাঙছে এটা কিন্তু জুলুম অত্যাচার কারণে ভাঙছে, এটা আমরা এক প্রকার সবাই একমত। এর মধ্যে ডিটেনশনের একটা বিশাল ভূমিকা ছিল। ডিটেনশন ভূমিকা পাকিস্তানের শাসকরা বারবার বাংলাদেশের প্রয়োগ করতো। পূর্ব পাকিস্তান বা বাংলাদেশ যেটাই বলি, দুঃখজনক সত্য ডিটেনশন জিনিসটা আবার এই 5 আগস্টের পরে ইসলামের জন্য প্রয়োগ করা হচ্ছে। আচরণ বিক্রম করে হুজুর এর চলন্ত ধরন। আজকে আচরণ বিক্রম করে হুজুর কোথাও বোমা মারেন নাই, মানুষ রোপণ করেন নাই, বড় উনি ছোট আন্দোলন ছিলেন। শেষে বলতে রাষ্ট্র সম্মান পাওয়ার কথা, সেখানে ওনাকে কোনো কারণ ছাড়াই এই যে ফেসিবাদের রাষ্ট্র ব্যবস্থা, এই সিলেটেসি, এটিও, ডিজিএফআই, এনএসআই, টিএসপি, এই গোয়েন্দা সংস্থাগুলো কোনো কারণ ছাড়াই আচরণ বিক্রম করে ভাইকে ডিটেনশন দেওয়া হয়েছে। এবার কোনো ডিটেনশন কাগজপত্রগুলো হাতে পাওয়া যাচ্ছে না। তারা অফিসে জসকরের অফিস যেটা আছে এটি শাখা, এখানে কাগজগুলো গায়েব করে রাখা হয়েছে। আজকে আইনুল কাসামি উনি একটা সম্মানজনক আলেম, মিশরে ওনার বই বিক্রি হচ্ছে, এটা গর্বের বিষয়। উনাকে শুধুমাত্র কোনো কারণ ছাড়াই উনি প্রথম আলো অফিস পড়তেও যায় নাই, প্রথম আলো অফিসের আক্রমণ করে নাই। এরপর এই মামলায় মিথ্যা কারণ দেখে জেলে রাখা হয়েছে। কোন আইনে জেলে রাখা হয়েছে জানেন? সন্তোষ দমন আইনে। যে সন্তোষ দমন আইনটা শেখ হাসিনা আমাদের প্রয়োগ করেছিল, দীর্ঘদিন জেলে রাখা হয়েছিল। এবার আমাকে সন্তোষ দমন আইনে যাবতীয় সাজা দেওয়া হয়েছে। এই সন্তোষ দমন আইনটা আবার আইনুল কাসামি ওই ভাইদেরও প্রয়োগ করা হয়েছে। কোন কোন আইনে আবার মামলা দেওয়া হচ্ছে। কিন্তু আপনারা দেখবেন যে বহু ছাত্রলীগ যুবলীগ 5 আগস্ট ঘটনা যারা জড়িত তারা জামিন মুক্তি পেয়ে গেছেন, তাদের কোনো সমস্যা হয় না, তাদের ক্লিয়ারেন্স লাগে না। ছাত্রলীগ যুবলীগ তারা যখন জেল গেট থেকে বের হয়, যখন ডিজিএফআই, এনএসআই, এটিও, এটা ক্লিয়ারেন্স লাগে না, এরা কন্ট্রোল করে বের হয়ে যায়। এর কারণ খুব সহজ। 17 বছর শেখ হাসিনা যাদেরকে নিয়োগ দিয়েছিল তারা সবাই বহাল জড়িয়েতে আছে। এই যে ডিজিএফআই, এনএসআই, এটিও, সিডিসি যে কর্মকর্তারা আছেন এই মিডিয়া রোডে, এই যে পাশে মিডিয়া রোড, আপনি কে দেখবেন এরা সবাই ছাত্র জীবনে ছাত্রলীগ করেছে। ঢাকা ইউনিভার্সিটি শহীদুল হল, হোসেন হল, অমরশিদ হল, এসব হলের হল সভাপতি ছিল ছাত্রলীগের, হল সেক্রেটারি ছিল, বিশ্ববিদ্যালয় বড় পদে ছিল। এবং এরাই আজকে সার্ভে এসপি
এডিসি ডিসি এই পদগুলোতে আছে, বহাল কর্মীতে তারা চাকরি বাকরি করছে, এবং এরাই কিন্তু আমাদের উপর যে আইনগুলো আরো প্রয়োগ করছে। আজকে ইউনিট সরকার এত রক্তের উপর যে ক্ষমতা আসছে, শুধু এটা যদি তার উনি করতেন যে বেশিরভাগের সমাজ যারা নিয়োগ পেয়েছে এরা কিন্তু কোনো মেধার নিয়োগ পায় নাই, সব বসবাস স্বজনপ্রীতি গণভবন থেকে দিয়ে চলে যেত। আমি যে টিভিতে ছিলাম দীর্ঘদিন 1 মাস রিমান্ডে ছিলাম, আমি টিভির খবর দেখছি যখন এমপি আসছিল, অভিজিৎ রায় হত্যা মামলা তদন্ত করতে এমপি আসছিল, আমি দেখছি যে ডিবি এডিসি ডিসি টিভিতে কথা বলতে পারে না এমপির সামনে, মুখ তুতলায়, কারণ হলো তারা তো বিচারিতে আসে নাই, তারপর অসমাস করে চাকরি পেয়েছে। দুই যার মেধাবী ছিল এদের কাউকে শেখ হাসিনা চাকরি দেয় নাই, এরা আজকে টিচার হয়ে আছে। আর যারা ছাত্রলীগ করছে তারা আজকে বিশেষ কেন হয়েছে, এবং এর সামনে ইংরেজিতে কথা বলতে পারে নাই। এটা আমার সামনে, আমি সাক্ষী যে আমি যে টিমে ছিলাম ডিবি সাউথ, ওই টিমে ডিসি এডিসি এসি একজন এর সামনে ইংরেজি কথা বলতে পারতো না, তার মুখ ফুটরাইত। ঠিক আছে, এই পরিমাণ লোকদেরকে শেখ হাসিনা নিয়োগ দিয়েছে ছাত্রলীগ ক্যাডার, এরা বহুত কমিতে আছে, এরাই আমাদের উপর এই যে আইনুল কাসি বলেন, বিক্রমের হুজুর বলেন, সিলেটের আব্দুল আল মাইমুন বলেন, এদেরকে যে জুলুম নির্যাতন করা হচ্ছে আর যে কষ্ট করে তারাই করছে। এই জন্য আমরা যদি নতুন বাংলাদেশ করতে চাই, অবশ্যই 17 বছরে বেশিরভাগ এই ছাত্রলীগের যে ক্যাডার গুলি চাকরি পেয়েছে বিশেষ করে পুলিশ প্রশাসনে, অবশ্যই এদের বরখাস্ত করতে হবে। এবং এরাও কিন্তু খুব পুলিশে জড়িত, এই যে এত পুলিশ কোন দেশে আইনশৃঙ্খলা বাহিনী এইভাবে নিজ হাত থেকে হত্যা করে না, যেটা বাংলাদেশে করা হয়েছে। এবং তারা করছে কারণ তারা ছাত্রলীগের ক্যাডার ছিল, অবশ্যই এদেরকে গ্রেফতার করতে হবে, এদেরকে আইনে আওতায় আনতে হবে। ঠিক আছে, আর আরেকটা কথা বলবো যে এখনো কারাগারে বহু ইসলামিস্ট বন্দী আছে, এদের অনেকে ফাঁসি আছে, লাইফ আছে, এতে জামিনের কোন খবর নাই, জামিন চাওয়া হয় কিন্তু জামিন দেওয়া হয় না। যাদের ফাঁসির আসামি এদের ডেথ রেফার শুনানি বলে, এই ডেথ রেফার শুনানি করে সিরিয়াল নাই। আজকে আমার ভাইরা এখনো 200 ভাই কাশিমপুরে বলে ঢাকা কাশিমপুর কারাগারে অন্ধকার প্রকোষ্ঠে আছে, কোটি থেকে কোটি সাথে দেওয়া হয়েছে। আর আমরা যে আজকে মুসলিম দাবি করে থাকি, তো অবশ্যই আমাদের উপর ফরজ এই ভাইদের মুক্ত করা। আচ্ছা, সংগ্রামী উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আলোচনা মহানবীন মৌলানা খালেদ সৈফুল আলম হাজারী, মৌলানা খালেদ সৈফুল আলম হাজারী। বেশিরভাগের সুসররা খুশিয়ার সাবধান। السلام عليكم ورحمة الله وبركاته. حامدا ومسلما أما بعد. معزز علماء الكرام, তৌহিদি জনতা, মুসলিম ইতিহাসের জঘন্যতম জালেম বাদশা হাজ্জাজ ইবনে ইউসুফের কানে যখন সংবাদ পৌঁছেছে যে ভারতবর্ষে একজন মুসলিম নারীকে অন্যায়ভাবে কারারুদ্ধ করে রাখা হয়েছে, তখন তার হৃদয় কেঁপে উঠেছে। সে বাহিনী পাঠিয়ে এই ভারতবর্ষে মুসলিম নারীকে মুক্ত করেছে। কিন্তু আফসোসের বিষয়, আজকে আতাউর রহমান বিক্রমপুরী, আইনুল হক কাসেমি সহ শত শত ওলামায়ে কেরামের জেলখানার কান্না এবং তাদের পরিবার পরিজন, শিশু নিষ্পাপ বাচ্চাদের আহাজারি, তাদের স্ত্রী সন্তানদের বুড়া কান্না, এগুলো শান্তি নোবেল পুরস্কার প্রাপ্ত আমাদের দেশের প্রধান উপদেষ্টার কানে পড়ছে না। জানি না এটা আমাদের দুর্বলতা না তাদের কানের পর্দা ক্ষমতাতে মোটা হয়ে গেছে। আমার সুখের সাথে বলতে হয়, যারা এতদিন বৈষম্য বিরুদ্ধে আন্দোলন করে যাতে উঠেছে, ক্ষমতায় এসেছে, তারাও আজকে ওলামায়ে কেরামের বিরুদ্ধে বৈষম্য আচরণ করছে। একসময় যারা আমাদেরকে ফোন দিয়ে খবর নিত, এখন তাদের কাছে ফোন দিলে বলে যে হুজুর নির্বাচনের কাছে খুব ব্যস্ত আছি, এখন সময় নেই। এই জন্য মুহতারাম হাজিরিন, আমি বলতে চাই, যারা বৈষম্য কথা বলে আজকে যারা ক্ষমতা পেয়েছে, তারা যদি ওলামায়ে কেরামের সাথে এরকম বৈষম্য করে, ওলামায়ে কেরামের সাথে বৈষম্য আচরণ করে, তাহলে একদিন এই পরিণতি তাদেরও বরণ করতে হবে। আমরা স্পষ্ট করে বলতে চাই, ওলামায়ে কেরাম জেল, জুলুম এবং শাহাদাতের কারণে কখনো ইসলাম অবদমিত হয় না, কখনো ইসলাম নিঃশেষ হয়ে যায় না, বরং জেল, জুলুম এবং শাহাদাতের কারণে ইসলাম সর্বোচ্চ চূড়ায় পৌঁছে। ইতিহাস যদি তাকিয়ে থাকে তাহলে দেখবো
অথচ সাহাবায়ে কেরামের ১৬ লক্ষ সাহাবায়ে কেরামের মাঝে ৩৬,০০০ সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছেন। ইসলাম নিঃশেষ হয়ে যায়নি, বরং ইসলাম অর্ধ দুনিয়া পর্যন্ত ইসলাম প্রসারিত হয়েছে, খেলাফত প্রতিষ্ঠা হয়েছে। আমরা যদি তাকিয়ে দেখি, ফিলিস্তিনে ৭০,০০০ মুসলমান এক বছরে শহীদ হয়ে যাওয়ার পরও হামাস নিঃশেষ হয়ে যায়নি, মুসলমানদের আদর্শ নিঃশেষ হয়ে যায়নি, বরং মুসলমান হামাস আরো শক্তির সাথে তার সামনে অগ্রসর হচ্ছে। আফগানিস্তানের বুকে ৫০ বছরে ৩৫ লক্ষ মুসলমান শাহাদাতের পরও তালেবান নিঃশেষ হয়ে যায়নি, মুসলমান ইসলামের কৃষ্টি কালচার নিঃশেষ হয়ে যায়নি, বরং তারা আরো সফলভাবে ইসলামী আদালত প্রতিষ্ঠা করে গোটা দুনিয়াকে নজির প্রতিষ্ঠা করেছে। কিন্তু আফসোস হলো, যখন মুসলমানের মধ্যে পরস্পরের মধ্যে একতলাপ শুরু হয়, পরস্পর একজন আরেকজনকে দোষারোপ করে, হারামকে হালাল মনে করে, যখন হারামকে জায়েজ করার সুযোগ খোঁজে, তখনই মুসলমানদের মধ্যে অনৈক্য এবং মুসলমানদের আদর্শের বিচ্যুতি হয়। যখন শরীফ আব্দুল হাদী ইন্তেকালের পরে সিসি থেকে ঘোষণা দেওয়া হয়, এটা স্বাভাবিক মৃত্যু। শেরপুরে নির্বাচনের জন্য একজন মুসলমানের রক্ত ঝরার পরে অন্য মুসলমানরা উল্লাস করে এবং এটার জন্য প্রস্তুত থাকে যে সামনে আরো মুসলমান মারা যাবে। মুসলমানদেরকে শহীদ করতে ইহুদি খ্রিস্টানদের হাজার কোটি টাকা দেওয়া হয়েছে, তাদের লক্ষ কোটি সৈনিক দেওয়া হয়েছে, কিন্তু আমাদের দেশে মুসলমানদের হত্যা করতে কাফেরদের কোনো কিছু ব্যয় করতে হচ্ছে না, বরং মুসলমান নিজেরাই নিজেদেরকে হত্যা করছে। এই জন্য যদি আমরা এই হারাম কাজের জন্য আমরা প্রস্তুত থাকি যে আমাদের সামনে আরো মারা যাবে, আরো হত্যা হবে, আরো শহীদ হবে, তাহলে এই জাতি কখনো নিজের অবস্থান, নিজের আদর্শ, নিজের কৃষ্টি কালচারকে ঠিক রাখতে পারবে না। এই জন্য হাদির শাহাদাতে অনেকের মধ্যে প্রেরণা এসেছে, কিন্তু আজকে সেই প্রেরণা আচরণ নষ্ট হয়ে গেছে। হাজারো শাহাদাত, হাজারো জেলার পরও যতক্ষণ পর্যন্ত আমরা মূল থেকে, আমাদের অবস্থান থেকে আমরা এই গণতান্ত্রিক আদর্শ পরিবর্তন করে খেলাফত আলামিন হাজির জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য জেল জীবন ধারণ করা এবং নির্যাতন সহ্য করা, শাহাদাত বরণ করার জন্য যতক্ষণ পর্যন্ত পরিচিত না হবো, ততক্ষণ পর্যন্ত এই শাহাদাতে আমাদের কোনো উপকারে আসবে না, এই জেল জীবন আমাদের কোনো উপকারে আসবে না, বরং মুসলমানদের যুদ্ধে লড়বে। এখানে মোহতারাম হাজিরিন, আমি সর্বশেষ বলবো যে আজকে আমাদের এই আওয়াজ জানি না কতটুকু পর্যন্ত পৌঁছবে, কিন্তু এই কথা স্পষ্ট জানতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জালেমদের ব্যাপারে গাফিল নয়, জালেমদের অত্যাচারের ব্যাপারে গাফিল নয়। আজকে অন্যায়ভাবে যারা রহমান বিক্রমপুরী, আইনুল হক